আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে দেশকে আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেয়া হবে শঙ্কা বিএনপির। জাতীয় নির্বাচনের আগে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। দেশ গড়তে এনসিপির পদযাত্রা এখন সৈয়দপুরে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সুযোগ পাবে অপরাধীরা। সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন, যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়। মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। অমীমাংসিত বিষয়ে আলোচনা, ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান আলী রিয়াজের। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ 14 জুলাই অব্যাহতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ সব আসামি। পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পন্ন, নেই নিরাপত্তা ঝুঁকি। হোসেনি দালানের ইমামবাড়া পরিদর্শনের পর পুলিশ। চাকু সহ দেশীয় অস্ত্র ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ। অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, অনেক দুর্গন্ধ, আপনি এখানে গেলে বুঝতে পারবেন। গুলশান লেক যেন প্রদীপের নিচে অন্ধকার। অট্টালিকার পাশেই ময়লার ভাগাড়, দূষণ রোধে নেই বরাদ্দ। সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দুষছেন বাসিন্দারা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশকে আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত টেলিকম নীতিমালার সীমাবদ্ধতা তুলে জাতীয় নির্বাচনের আগে এটি প্রণয়ন ঠিক হবে না। সভাপতি দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় পিআর বা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি। জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বেশ কিছু দল এই পদ্ধতিতে একমত হলেও এতে আপত্তি জানিয়ে আসছেন বিএনপি, তাদের শরিক সহ একাধিক দলের নেতারা। বৃহস্পতিবার রংপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, আনুপাতিক হারে ভোট হলে দেশকে আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেয়া হবে। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন একটি নীতি প্রণয়ন করা ঠিক হবে না। লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় সুযোগ নিতে পারে বড় কোম্পানিগুলো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছে। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেনি সরকার। সরকার কিন্তু এই যে কোনো এত বিশাল এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয়
তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা, বা যারা পার্টি এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত চাই। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও অপরাধীরা সুযোগ পাবে বলে আশঙ্কা এনসিপি নেতাদের। দলটির গণসংযোগ বাধাগ্রস্ত করতে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে দাবি করে নেতারা বলেন, যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এর সঙ্গে জড়িত। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতে পথসভায় একথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই অভ্যুত্থান স্মরণে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পথসভা করেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন। সেখান থেকে বিহারি ক্যাম্পে পরিদর্শনে যান তারা। নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার না হলে অপরাধীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন বিষয়টা এমন না, অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন, এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে। যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। আমরা যে সারা দেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য, ভয় দেখানোর জন্যই এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। যারা এই গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায়, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। পরে সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে গণসংযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, নীলফামারী। 5 আগস্ট রাজধানীর চাঙ্খারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 14 জুলাই এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমাজ, হোসেন ইমন ও নাসিরুল। আর এই মামলায় পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুব কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। এদিন গ্রেফতার আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। পলাতক আসামিদের পক্ষেও অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে 14 জুলাই আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। 53 বছরে এমন আলোচনার সুযোগ আসেনি উল্লেখ করে আলী রিয়াজ বলেন, রাষ্ট্র গঠনের এই সুযোগ হেলায় হারানো যাবে না। মৌলিক সংস্কার প্রস্তাবের 20টির মধ্যে আজ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে অন্যান্য অমীমাংসিত বিষয়েও চলছে আলোচনা। নির্ধারণ করা হবে, আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা আমরা সেই সুযোগ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, বড় রকমের সংগ্রামের মধ্য দিয়ে, আত্মদানের মধ্য দিয়ে এখানে এসেছি। ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে। যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায়, সেগুলো আলোচনা সকলে মিলে আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি, সেটাই। 3 জুলাই কোটা বাতিল সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর প্রতিটি দিন শিক্ষার্থীদের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেও নিজেদের দাবি আদায়ে অনড় ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা। আজ দেখে নেব কোটা আন্দোলনকে ঘিরে গত বছরের এই দিনের ঘটনা প্রবাহ নিয়ে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন।
তেসরা জুলাই দুপুর 2:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করে কোটা বিরোধী স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে এগুতে থাকে শিক্ষার্থীদের স্রোত। এদিন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ 4 দফা দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা অবরোধ করে রাখেন শাহবাগ মোড়। একই দাবিতে ঢাকার বাইরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষিত 4 দফা দাবি বাস্তবায়িত জুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পুরান ঢাকার হোসেনি দালান কর্তৃপক্ষ। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার। মাতমে নিষিদ্ধ করা হয়েছে চাকু কিংবা দেশীয় অস্ত্রের ব্যবহার। ওইদিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত যান চলাচলও নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে ডিএমপি। পবিত্র মহরম মাসের শুরু থেকে ব্যস্ত শিয়া সম্প্রদায়। নানা ধর্মীয় রীতি পালনের মাধ্যমে এখন অপেক্ষা তাজিয়া মিছিলের। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শনে আসেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার হোসেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন পুরো প্রাঙ্গণ। শিয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে জানান ইমামবাড়ার প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে, করা হবে দেহ তল্লাশি। এছাড়াও থাকবে মিছিল জুড়ে সাদা পোশাকের গোয়েন্দা। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইমামবাড়ার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মিছিলকে কেন্দ্র করে পটকা ও আতশবাজি ফোটানো যাবে না। মাতমে চাকু, দেশীয় অস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করেছে পুলিশ। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। মিছিলের দিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছে ডিএমপি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোলার তজুমুদ্দিনে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলার এজাহারভুক্ত 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হলো। স্থানীয়দের দাবি, টাকার দিন দরবার নয়, তৃতীয় স্ত্রীর আক্রোশের শিকার ওই গৃহবধূ ও তার স্বামী। ভোলার তজুমুদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার 3 নম্বর আসামি ঝর্ণা বেগমের বসতঘর এটি। 29 জুন দুপুরে এই ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। 30 জুন মামলা হলে গ্রেপ্তার করা হয় ঝর্ণাকে। উপজেলার মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে 8 মাস আগে বিয়ে করেন রুবেল। ওই সময় ঋণ করে স্বামীকে 1,80,000 টাকা দেন বলে দাবি ঝর্ণার স্বজনদের। পরে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলে চলে টাকা নিয়ে দেন দরবার। 28 জুন রাতে কৌশলে ডেকে এনে 1,80,000 টাকা ও দেনমোহর চান রুবেলের তৃতীয় স্ত্রী ঝর্ণা। স্থানীয়দের দাবি, ওই টাকা না পেয়ে রুবেলকে রাতভর মারধর করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। খবর পেয়ে পরদিন স্বামীকে ছাড়িয়ে নিতে ঝর্ণার বাড়িতে গেলে সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন রুবেলের প্রথম স্ত্রী। ঘরের মহিলা সিকুর বা কদ্দা এগিন কি চলে ঘর দুয়ার দ্বার আটকায়। আমি বলাইছি, সালিশ বলাইছি, তোরা ফাইলে বিচার করি দিবি, না ফাইলে নাই। এ মহিলারে করছে কালকে আমার মাইয়া চাইয়া আছে, ওইটার মাইয়া চাইয়া আছে, বিচার তো চাইছে আমরা। এ ঘটনায় 30 জুন বিএনপি কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ, ঝর্ণা বেগম, বাস্তুহারা দলের সভাপতি আলমগীর হোসেন ও তার সহযোগী মানিক, মামুন ও রাসেল সহ 11 জনের বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় মামলা করা হয়। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। নিউজ পাইতাছি, আমারও হুমকি দিতেছে, মানে আমার মাইরে লেবো, কাইটা লেবো আমি যদি মামলা না উঠাই, দ্রুত
মানে আমরা গায়েব করে নেব। এটা ন্যায় বিচার আমি চাই, আমি সহ আমার পরিবারের নিরাপত্তা চাই। ধর্ষণের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে বুধবার রাতে নোয়াখালীর হাতিয়া ও ভোলার বুরহানুদ্দিনে অভিযান চালিয়ে প্রধান আসামি আলাউদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক অভিযান টিম বাইরে প্রেরণ করছি, প্রযুক্তিগত সহায়তা নিতেছি, ম্যানুয়ালি সোর্সিং কাজ করতেছি। এ ঘটনায় 2 ছাত্রদল নেতা সজীব ও রাসেল, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ এবং বাস্তুহারা দল সভাপতি আলমগীর হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলায় 4 আসামিকে 3 দিনের রিমান্ড নিয়েছে আদালত। সকালে কারাগার থেকে পর্নোগ্রাফি মামলায় 4 জনকে আদালতে ওঠানো হয়। শুনানি শেষে 4 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। মামলার বিবরণ থেকে জানা যায় 26 জুন রাতে মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। পরে আসামিরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এই ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই নারী। পরে 4 যুবককে গ্রেফতার করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ফজর আলীকে গ্রেফতার করা হয়। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ভোরে উপজেলার কুতুবপুর মুন্সিবাজার এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রাস্তা পার হবার সময় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় বুধবার গভীর রাতে রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হন। এ সময় 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে 71 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় সকালে বড়লেখা উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকায় 48 জনকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এ সময় টহলরত বিজিবিকে জানালে তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তাদের মধ্যে কেউ চিকিৎসা নিতে, আবার কেউ কাজের সন্ধানে প্রায় 17 বছর আগে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। এদিকে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে আরও 23 জনকে পুশিন করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য হাহাকার। বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকের কাঁধে বাড়তি খরচের বোঝা। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সমস্যা সমাধানে বিকল্প উৎস খুঁজে বের করা উচিত। ওমর ফারুকের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। চুলা ম্যাচ মারি আপনি চুলা দাঁড়াতে পারবেন। মাই গড, ভাত রান্না করতে অলরেডি 2 ঘন্টা। 150 প্রেসার, এই প্রেসারে গ্যাস নিয়ে তো আমাদের হয় না। মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। চলছে গ্যাসের জন্য হাহাকার। রান্নার গ্যাসটুকুও যেন সোনার হরিণ। আগারগাঁওয়ের এই বাড়ির মতো রাজধানীর প্রায় সব এলাকার একই দশা। বছর যাবতীয় কি শুধু চেষ্টাই করা হচ্ছে? রাতে 2টা দিকে আমাদের রান্না করতে হয়। বাচ্চাদের কি সে বাসি খাবারটা খাওয়ানো যায়? রান্না বাড়া করে অফিসে যাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্যা তো নিত্যসঙ্গী ঢাকাবাসীর। সবচেয়ে বেশি ভোগান্তিতে মিরপুর 12, পল্লবী, খিলগাঁও, ফার্মগেট, হাতিরপুল ও রামপুরার বাসিন্দারা। অনেকে বাধ্য হয়ে ভরসা রাখছেন মাটির চুলায়। লাড়কি 15 টাকা কেজি লাড়কি দিয়ে আইনা রান্তে হয়। মিট করে মন যে মোমবাতি জ্বলে, 4-5 বছর ধরে বেশি জ্বলতেছি, এই সমস্যাটা বেশি। গ্যাস একদম স্লো। আর যেসব বাড়িতে আপনার কার্ড নাই ওইসব বাড়িতে আরো বেশি সমস্যা। শুধু কি বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা, কোথাও নেই গ্যাসের চাপ। 2 ঘন্টা 3 ঘন্টা করে গ্যাস পাই 100 টাকা, 80 টাকা। হবে কিভাবে? গাড়ি জমা উঠতে পারি না। রাত আর দিন নাই, সবসময় সিরিয়াল থাকে পাম্পে। হয়তো 200, 250, 300 টাকার গ্যাস দিতে, সেটার জন্য আমার মনে হয় প্রতিটা গাড়ি 150 টাকার গ্যাস
আপনার এখানে খরচ করছে, পাশাপাশি 2-3 ঘন্টা সময় দিচ্ছে। গ্রাহকরা বলছেন গ্যাস সংকট থাকলেও বিল পরিশোধ করতে হচ্ছে নিয়মিতই। বিকাল 3টা-4টার দিকে আপনার শুধু 50 এসে পড়বে, অনেক লো প্রেশার, মালিকের কারেন্ট বিল যা আছে তেলটা হয় না। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা সমাধানে এলএনজির নতুন উৎস খুঁজে বের করা উচিত। সবকিছু হিসাব করলে মানুষ এলএনজির থেকেও বেশি দামে গ্যাস কেনে। একদিকে সরকারের উপেক্ষা অবহেলা, অন্যদিকে আমাদের প্রতিবাদী না হওয়া, সরকারি কর্তৃপক্ষের অপরাধ হিসেবে চিহ্নিত না করার অক্ষমতা, এই অবস্থার কারণে আমরা কোনো অব্যবস্থা থেকেই আমরা পরিত্রাণ পাচ্ছি না। বর্তমানে বিদ্যমান গ্যাসের চাহিদার 30%-এরও বেশি পূরণ করছে এলএনজি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। গুলশান লেক এখন ময়লা আবর্জনার ভাগাড়। পুরো লেক বয়ে বেড়াচ্ছে নোংরা আর দূষিত পানি। এই এলাকার বাসিন্দারা তো বটেই, অফিসগামীদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে এই দূষণের কারণে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন বারবার ধর্ণা দিয়েও মিলছে না প্রতিকার। নগর কর্তৃপক্ষ জানিয়েছে 2025-26 অর্থবছরে খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও গুলশান লেকের জন্য নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। ওমর ফারুকের ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। এ যেন প্রদীপের নিচে অন্ধকার, নেই গুলশানের আভিজাত্যের ছিটে ফোটাও। সূত্র অট্টালিকার পাশেই লেকের বেহাল দশা। বাতাসে ভাসছে পচা পানির দুর্গন্ধ। ওয়াকওয়ের পাশ ঘেঁষে উকি দেওয়া ময়লা আবর্জনা এভাবেই চলে যাচ্ছে লেকের পেটে। হাঁটার পথ জুড়েই যেন ময়লার ক্যানভাস। নগরবাসী বলছেন বিকেলের মুক্ত বাতাস, সুস্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি কিংবা একটু নির্জনতা, এখন কিছুই মিলছে না গুলশান লেকে। অনেক দুর্গন্ধ, আপনি এখানে গেলে বুঝতে পারবেন। ওই কর্নারে যেতে হলে আপনাকে অবশ্যই নাক বন্ধ করে যেতে হবে। অনেক সময় গন্ধে বমিও আসে, মাছ পচা যায়, তারপরে অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, এই জন্য তো বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। লেকের পচা পানি ও ময়লা আবর্জনায় গুলশান লেক এখন মশার প্রজনন ক্ষেত্র। নেই নিয়মিত ময়লা পরিষ্কারের উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থাও নড়বড়ে। নগর ভবনে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ নগরবাসীর। পথ দিয়ে যাইতে আসতে যখন দেখি যে এরকম নোংরা পরিবেশ আমাদের জন্য খুবই অস্বস্তিকর। ময়লা আবর্জনের জন্য মাছ থাকে না, পানি যদি ভালো থাকতো মাছ উৎপাদন আরো বেশি হতো। আমরা চাই এগুলা যেন সবাই যেন সতর্ক হোক। এভাবে চলতে থাকলে একদিন লেকের অস্তিত্বই বিলীন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন বাসার সুয়ারেজ কানেকশন ডিরেক্টলি এই লেকের সঙ্গে যুক্ত, যার জন্য পানিটা কখনো পরিষ্কার হচ্ছে না। একমাত্র রাজুক এবং সিটি কর্পোরেশন, ওয়াসা, এই তিনটে মিলে যখন সমন্বয় হবে তখনই দেখবেন লেকের পানি পরিষ্কার হয়ে যাবে। সিটি কর্পোরেশনও সময়ে সময়ে এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে আর যেন এই ধরনের কাজ না হয় সেটা দেখভাল করা ওনাদের। রাজুকের থেকেই তো এই প্ল্যান্ট সিটিগুলো তৈরি হয়েছে, তো তাদেরও দায়িত্ব আছে যে এই লেকগুলাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে। 2025-26 অর্থ বছরের বাজেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যদিও গুলশান লেক পরিষ্কারে নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। এই ক্রাইসিসগুলো আমরা পাই, ধরেন সকালবেলা 8টার মধ্যে পুরো শহরটাকে আমরা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি, 12টা বাজার আগেই পুরো শহরের মধ্যে পলিথিন, কাগজ, ময়লা রাস্তার মধ্যে করছে। সুতরাং আমরা আমাদের কাজের সাথে তো আমরা নাগরিকরা যখন এই কাজগুলো নিজেরা একটুখানি ময়লাটা কম করবেন তাহলে ভালো হয়। আবর্জনায় ঢাকা এই জলাশয় শহরের হৃদয়ে যেন বিষ ঢেলে দিচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, এই শহর কি সত্যি বাসযোগ্য আছে, নাকি অভ্যস্ত হয়ে পথ চলা নিত্যদিন? প্রতিদিন এই লেকের ধার দিয়ে হেঁটে চলাচল করেন শত শত মানুষ, কিন্তু সেই চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার ময়লা, দুর্গন্ধ আর অব্যবস্থাপনা। শুধু সৌন্দর্য রক্ষার খাতিরেই নয়, বরং পরিবেশ রক্ষার তাগিদেই এখন দরকার নিয়মিত তদারকি আর বাস্তবমুখী পদক্ষেপ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিল চীন। শুরুতে ডেঙ্গু শনাক্তকরণ 19,000 কিট তুলে দেন চীনা দূতাবাসের কর্মকর্তা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান জানান, ডেঙ্গু মোকাবিলায় সব রকম প্রস্তুতি রয়েছে সরকারের। সরঞ্জাম সংকট থাকলেও তা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবার বর্ষার আগে থেকেই ডেঙ্গুর চোখরাঙানিতে উদ্বিগ্ন দেশের মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে রোগীর সংখ্যা 11,000 ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা অর্ধশতের কাছাকাছি।
দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। কোথাও কোথাও দেখা দিচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিল চীন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ d'Affaires ডক্টর লিউ ইউইন। এ সময় তিনি দুদেশের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিচ্ছে চীন সরকার। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন ডক্টর লিউ। Over 19,700 units of dengue rapid test kits worth 5 million takas. This assistance stems not only from humanitarian spirit, but also from the enduring friendship between our two countries. অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে সরকার। বলেন, দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেড জোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। ডেঙ্গু, চিকনগুনিয়া, কোভিড, ইনফ্লুয়েঞ্জা, মানে সাধারণভাবে জ্বর করে এরকম 4টা, কারো মতে আরও বাকিগুলো মেনশন করছি না যেন আতঙ্ক না ছড়ায়। এগুলো ভাইরাস ইন সার্কুলেশন। এটা মূলত নির্ভর করে হচ্ছে প্রিভেন্টিভ মেজার, মানুষের সতর্কতা, দ্রুত হাসপাতালে আসা অথবা চিকিৎসকের সহায়তা নেওয়া। এ সময় ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া নির্দেশনা মেনে চলার এবং সচেতনতার পরামর্শ দেন ডাক্তার সাইদুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 3 দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে রুয়েট গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। সেখান থেকে মিছিল নিয়ে তালাইমারি মোড়ে গিয়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী ইঞ্জিনিয়ার বা সমমানের পদে সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা, টেকনিক্যাল 10ম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদের প্রায় শতভাগ কোটা ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য রাখা, বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যাতে নামের আগে ইঞ্জিনিয়ার পরিচয় ব্যবহার করতে না পারেন তা নিয়ে নির্দেশনা জারির দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। 4 মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। 2 মাস ধরে উপাচার্যও নেই বিশ্ববিদ্যালয়টিতে। এতে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ইতোমধ্যে সেশন জটে পড়েছেন শিক্ষার্থীরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। 4 মাসের বেশি সময় ধরে এভাবেই তালা ঝুলছে কক্ষে কক্ষে। ক্যাম্পাসে শুনশান নীরবতা, নেই প্রাণ চাঞ্চল্য। চলতি বছরের 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত হন শতাধিক। এরপর থেকে শিক্ষার্থীদের অনশন, উপাচার্যের পদত্যাগ, শিক্ষকদের কর্মবিরতি সহ একের পর এক ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 25 এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে 1 মে চুয়েটের অধ্যাপকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দিলেও সমাধান হয়নি কোনো। নানামুখী চাপে 22 মে পদত্যাগ করেন তিনিও। এরপর থেকে কার্যত অভিভাবক শূন্য এ ক্যাম্পাস। এর আগে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 4 মে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষক লাঞ্ছনার বিচার না হয় শ্রেণীকক্ষে ফেরেননি কোনো শিক্ষক। দীর্ঘ সময় ধরে এমন অচলাবস্থায় সেশন জটে শিক্ষার্থীরা। সবাই একটা ধাঁধার মধ্যে আছে যে কখন খুলবে, কবে খুলবে, এই নিয়ে কি সবাই সন্দিহান। পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, সেটা আসলে পিছাতে এখন কবে হবে সেটা আমরা জানি না। মাত্র 3টা পরীক্ষা, কোনো ডিপার্টমেন্টে 2টা পরীক্ষার জন্য আমরা আটকে আছি। শিক্ষক এবং ছাত্র সবাই নিজেদের মধ্যেকার দূরত্বটা মিটে অল্প কিছুদিনের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আমাদের ক্যারিয়ারটাও শুরু করতে পারবো। অন্যদিকে 2 মাস ধরে 1200 শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বেতন ভাতা বন্ধ। 2টা মাস ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেল, আমাদের বেতন বোনাস সব বন্ধ। খুবই কষ্টের ভিতরে আছি। তারপরেও প্রতিষ্ঠানের সুবিধার জন্য আমরা চাই যাতে আমাদের একটা সমাধান হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে শিক্ষক সমিতি অনড় তাদের অবস্থানে। যোগ্য উপাচার্য নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের দাবি তাদের। যোগ্য ভাইস চ্যান্সেলর দরকার, যিনি ছাত্রদের কাছে আস্থাভাজন হবেন, শিক্ষকদের কাছে আস্থাভাজন হবেন, সমাজের কাছে আস্থাভাজন হবেন, যিনি যে আস্থা নিয়ে এই যে স্থানীয় বা যে পলিটিক্যাল বা সংকট যেটা যে সিচুয়েশন চলছে, এগুলো সবগুলোই যিনি অ্যাড্রেস করতে পারবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদের 20টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 7,500। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কুষ্টিয়ার মোকামে সব ধরনের চালে কেজিতে বেড়েছে 4 টাকা। পূর্ব ঘোষণা ছাড়া এমন দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তা।
মিল মালিকদের দাবি, উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে মোকামে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। ভরা মৌসুমেও চাল কিনতে হচ্ছে বাড়তি দরে, এতে বিপাকে ভোক্তা। সব ধরনের চালের দেখা মেলে কুষ্টিয়ার খাজানগর মোকামে। তবে পরিবহন খরচ ও ধানের দর বৃদ্ধির অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত, যার প্রভাবে মিল গেটে বেড়েছে 4 থেকে 5 টাকা, আর খুচরা বাজারে ঠেকেছে 6 টাকায়। মিল গেটে বাসমতি চাল 78 টাকা কেজিতে বিক্রি হলেও খুচরা বাজারে ঠেকেছে 82-তে। 69 টাকার মিনিগেট খুচরা বাজারে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালের এমন দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। হঠাৎ করেই আপনার হচ্ছে কিছুদিন ধরে চালের দাম 2 থেকে 3 টাকা করে কেজি প্রতি বেড়ে গেছে। আমাদের কিন্তু হচ্ছে তাই বিক্রি করতেছে। এই বাজারটা বাড়ার একটা মাত্র কারণ, যেটা হচ্ছে কর্পোরেটের হচ্ছে যে ধানগুলো স্টক করে রাখছে, তারা স্টকের কারণে বাজারে ধানের ঘাটতি দেখার কারণে চাউলের দামটা বেড়ে গেছে। চাউলের বাজার তো ধাপে ধাপে দেখছি যে বেড়েই চলেছে। ঈদের পরে এক ধাপ বাড়ছে, তারপরে আবার এক সপ্তাহ নাই যেতে আবার এক ধাপ বাড়ছে। চাউল ধান এগুলো মজুতকারী বা সিন্ডিকেটকারী ইকে ধরে যাতে চাউলের বাজার একটা নিম্ন পর্যায়ে রাখা যায় বা একটা স্থিতিশীল পর্যায়ে রাখা যায়, সে ব্যবস্থা যেন এই সরকার করে। সরকারের কাছে আমাদের একটু দাবি, যাতে চালের বাজার দিকে তারা একটু খেয়াল রাখে। উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম এবং পরিবহন খরচ বাড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি মিল মালিকদের। অনেক বেশি দামে ধান কেনা লাগছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনার বিভিন্ন বাজারে বিভিন্ন মোকামে আমরা ধানের দাম 200 থেকে 250 টাকা পার মনে বৃদ্ধি পেয়েছে। সেই কারণে মূলত চালের দাম বৃদ্ধি পেয়েছে আমাদের মিলগেটে। ধানের দাম 200 থেকে 250 টাকা বাড়লে পার কেজিতে চাউলের দাম বৃদ্ধি হওয়ার কথা ছিল 8 থেকে 9 টাকা, কিন্তু আমরা মিলাররা সেটা সহনশীল পর্যায়ে রেখেছি। আমরা 3 থেকে 4 টাকা, কেউ 5 টাকা বৃদ্ধি করেছে। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তথ্য মতে 173টি রাইস মিল রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর সামষ্টিক অর্থনীতিতে বাড়ছে স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ উঠিয়ে নেওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। সদ্য শেষ হওয়া অর্থবছরে বেড়েছে প্রায় 12.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের মজুদ বাড়ায় আমদানি ব্যয় বাড়ানো গেছে, এতে অর্থনীতিতেও চাঞ্চল্য ফিরছে বলে মত ব্যবসায়ীদের। সাইফুল ইসলামের রিপোর্ট। রিজার্ভের পতন ঠেকাতে ডলার ব্যয় কমানোর জন্য আমদানির গলা চেপে ধরেছিল বিগত সরকার। নিত্যপণ্য ও জ্বালানি ছাড়া নিয়ন্ত্রণ করা হয় অন্যান্য পণ্য আমদানি। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাড়ছে রেমিটেন্স ও রফতানি, কমছে অর্থ পাচার। এতে রিজার্ভ তথা ডলারের মজুদ বাড়ায় প্রত্যাহার হয়েছে আমদানি নিয়ন্ত্রণ, বাড়ছে আমদানি ব্যয়। কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে 2024-25 অর্থবছরে ব্যয় ছিল 7,114 কোটি ডলার, বছর ব্যবধানে যা প্রায় 12.5% বেশি। অন্যদিকে ঋণপত্র খুলতে ব্যয় হয়েছে 7,007 কোটি ডলার। রিজার্ভ পজিশনটা যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছে। আবার সরকারি বিভিন্ন মেগা প্রজেক্টে যেগুলো কিস্তি ছিল সেগুলো ব্যাংকগুলো পরিশোধ করছে, এবং খেলাপি ওখানে কিন্তু আমরা খেলাপি হচ্ছে না। এরপরেও নর্মাল যে ইম্পোর্ট এলসিগুলো সেগুলো আবার প্রায় 71 বিলিয়ন ডলার এক বছরে পরিশোধ করছি। তার মানে অর্থনীতির একটা সক্ষমতার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানাচ্ছে 14টি বিলাসী পণ্য ছাড়া বর্তমানে আমদানি নিয়ন্ত্রণ নেই। কমানো হয়েছে খোলা ঋণপত্রের বিপরীতে ব্যাংকে নগদ জমা দেওয়ার পরিমাণও। এই নীতিকে সমর্থন করে ব্যবসায়ীরা বলছেন আমদানি বাড়লে অর্থনীতিতে চাঞ্চল্য বাড়ে। বিজনেসের যে টার্ন আউটটা হয় সেটাতে আমদানি বাড়লে আসলে সেটা আমাদের জন্য উপকারী হয়। তো ফলে যখন এক্সপোর্ট বাড়ে তো অবভিয়াসলি বাই ডিফল্ট আমদানিটা কিছুটা বেড়ে যাবে। ফলে আপনি যদি এক্সপোর্টের গ্রোথের সাথে আমদানির গ্রোথ মিলান এবং ওভারঅল যে একটা আটকানো একটা পরিস্থিতি ছিল সেটা থেকে যখন খুলছে, সবকিছু মিলে আমি স্বাভাবিকভাবেই দেখছি আমদানিটাকে আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে সামষ্টিক অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার ফলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বেড়ে 2,000 কোটি ডলার হয়েছে। এতে গেল বছরের তুলনায় আমদানি ব্যয় বাড়লেও স্থিতিশীল আছে মুদ্রা বিনিময় হার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সদ্যবিদায়ী অর্থবছরে 32,96,000 কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। একই সময় কার্গো হ্যান্ডলিং হয়েছে 13 কোটি মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও 2024-25 অর্থবছরে 75,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। শেখর টিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে।
সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে 32,96,000 কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। 2023-24 তুলনায় গত অর্থ বছরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 1,28,000 বেশি। একই সঙ্গে কার্গো পণ্য হ্যান্ডেলিংও পৌঁছেছে 13 কোটি মেট্রিক টনের ঘরে, যা আগের অর্থ বছর 2023-24 ছিল 12 কোটি 32 লাখ মেট্রিক টন। একই সময়ে পণ্যবাহী জাহাজ বেশি এসেছে 106টি। কর্মকর্তা কর্মচারীদের যে সার্বক্ষণিক কাজ করার যে মানসিকতা এবং আমাদের শ্রমিক, বিশেষ করে ইউজার যারা, স্টেক হোল্ডার যারা, সবারই একটা আন্তরিক প্রচেষ্টায় আমরা এই অর্জন করতে পেরেছি। বন্দরের মতো কন্টেনার হ্যান্ডেলিংয়ে এগিয়ে রয়েছে বেসরকারি 21টি অফডকো। বিদায়ী অর্থ বছরে 14.72% প্রবৃদ্ধি হিসাবে 7,77,000 রপ্তানি এবং 3.71% প্রবৃদ্ধি হিসাবে 2,65,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। যে বিগত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে যদিও আমরা বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেছি, তারপর ডলার রিজার্ভ, তারপর ডলারের বিপরীতে টাকা যে ডিভ্যালুয়েশন, এই জিনিসগুলোতে আমরা আরও শক্ত অবস্থানে চলে গিয়েছি এবং আমাদের ব্যবসায়ী মহল ঘুরে দাঁড়িয়েছে। তবে অর্থ বছরের শেষ দিকে শুল্ক কর্মকর্তাদের ধর্মঘটের কারণে বন্দরে বেশ কিছু কন্টেনার আটকা পড়ে। এই অবস্থায় আমদানিকারকরা বলছেন 4 গুণ স্টুডেন্টের মতো জরিমানার কারণে তারা ক্ষতির মুখে পড়ছেন। অন্তত চট্টগ্রাম বন্দরে যে সমস্ত চার্জগুলো আমাদের অতিরিক্ত গুনতে হবে, সে বিষয়ে যাতে বন্দর কর্তৃপক্ষ যাতে একটা বিবেচনা করে যে কেন ওই সময়ের জন্য অতিরিক্ত টাকাগুলো আমদানিকারকরা পে করবে। বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 80,402 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 75,432 কোটি টাকা। গণ আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অর্থ বছর, এরপর ভয়ঙ্কর বন্যা, আর অর্থ বছর শেষ হয়েছে রাজস্ব কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে। এত কিছু জটিলতার পরও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে বন্দরে, প্রবৃদ্ধি হয়েছে কাস্টমসে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের উপর দখলদার বাহিনীর বর্বরতা। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন 111 জন। ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার দখলদার বাহিনীর গোলাবর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন। আল জাজিরার তথ্য বলছে, শুধু গত 5 সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। চলমান সংঘাতে মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে চরম হুমকির মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা থেকে জর্ডান ও তুরস্কে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস। কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান। বলেন, এখনও 10,000-এর বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন। তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। দখলদার বাহিনীর দাবি, সুজাইয়া এলাকায় একটি ট্যাঙ্কে হামলা চালালে আর্মার্ড কোরের 82তম ব্যাটালিয়নের সদস্য নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন। তবে সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি থাকতে হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের পর মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল। আফিদার দলের সাম্প্রতিক সফলতার পেছনে ফুটবলারদের পাশাপাশি কোচের অবদানকে বড় করে দেখছেন সাবেক ফুটবলাররা। এশিয়ান অঞ্চলে সফলতা পেতে পিটার বাটলারকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরামর্শ তাদের। সিনিয়র নারী ফুটবলার ও কোচ ইস্যুতে বাফুফে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে জানান সাবেকরা। নারী এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের।
র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে শুধু হারায়নি, রীতিমতো লজ্জা দিয়েছে পিটার বাটলার শিষ্যরা। আর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছে ঋতুপর্ণারা। টানা 2 ম্যাচ জয়ে এশিয়ান কাপের মূল পর্বে আফেইদা খন্দকারের দল। ব্রিটিশ কোচ পিটার বাটলারের জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছে দেশের নারী ফুটবল। এমন জয়ের কৃতিত্বে ফুটবলারদের পাশাপাশি কোনো অংশে অবদান কম নয় পিটার বাটলারের। অথচ কিছুদিন আগেই কোচ ইস্যুতে টালমাটাল ছিল দেশের নারী ফুটবল। বাটলারকে বরখাস্ত করার দাবি নিয়ে বিদ্রোহ করে বসে 18 ফুটবলার, যাদের বেশিরভাগই সিনিয়র ক্যাম্পেইনার। বিএফএফ এটা আসলে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কারণ যে প্রবলেমটা তৈরি হয়েছিল এটা কিন্তু অনেক বড় আকারে ধারণ হতে পারত। কোচ যে প্লেয়ারদেরকে প্রাধান্য দিয়েছে, আলটিমেটলি কিন্তু তারাই আসলে দলের সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু এখন দেখেন পারফর্ম করছে। কথাই আছে যে পুরাতনের তিরোধানে নতুনের আগমন। ওরা তো একসময় রিটায়ারমেন্টে যেতেই হবে। পিটার বাটলার যেহেতু একটা দক্ষ কোচ এবং উঁচুমানের কোচ, সে আগেই বুঝতে পেরেছে যে এদের দ্বারা আর হবে না। টানা 2 বারের নারী সাব চ্যাম্পিয়ন বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ান অঞ্চলে নিজেদের প্রমাণ করতে চায় আফেইদা, ঋতুপর্ণারা। ইংলিশ কোচদের যেটা হয় সেটা হলো যে তারা আসলে ডেসপারেটলি কাজ করতে চায়, তারা তাদের স্বাধীনতা চায় এবং এন্ড অফ দ্য ডে তারা সাকসেসটাকে মুখ্য হিসাবে দেখে এবং সে কিন্তু আস্তে আস্তে এই দলটাকে সাউথ এশিয়া থেকে এশিয়ান লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে এবং সেটা তো ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি নজর থাকে তাহলে উপরে উঠতে পারবেন না। সো ডেফিনেটলি আমাদের দল অনেক ভালো করবে। বাফুফের এলিট একাডেমির কোচ হয়ে আসা পিটার বাটলার প্রথমে অস্থায়ীভাবে দায়িত্ব নিলেও তার সঙ্গে স্থায়ী চুক্তি করে বাফুফে। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত এই ব্রিটিশ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। ছেলেদের ইভেন্টে উড়ন্ত সূচনা বাংলাদেশের। গ্রুপ এর প্রথম ম্যাচে হংকংকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজ। জোড়া গোল করে ম্যাচ সেরা দিন ইসলাম। চীনের দাজু হকি ট্রেনিং সেন্টারে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আবদুল্লার নেতৃত্বাধীন দলে। যদিও প্রথম কোয়ার্টারে হংকংয়ের ডেডলক ভাঙতে পারেনি তারা। প্রথম গোল আসে দ্বিতীয় কোয়ার্টারে। 20 মিনিটে দিন ইসলামের ফিল্ড গোল লিড দেয় বাংলাদেশকে। 6 মিনিট পর পেনাল্টি থেকে জোড়া গোলে পূরণ করে দিন। ব্যবধান বাড়ে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে। অমিত হাসানের গোল নিশ্চিত করে বাংলাদেশের জয়। মওদুদ রহমানের শিষ্যদের পরের ম্যাচ 5 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে একই টুর্নামেন্টে মেয়েদের ইভেন্টে শুক্রবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশের অনূর্ধ্ব 18 নারী দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে আরও বেশি স্বৈরশাসনের শঙ্কা বিএনপির। জাতীয় নির্বাচনের আগে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। গণসংযোগ বাধাগ্রস্ত ও অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। এবং চানখারপুলে 6 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 14 জুলাই। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।